হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা তোমাদের বায়োলজি এর থার্ড চ্যাপ্টার কোষ বিভাজন এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। এটা কিন্তু মোটামুটি ইজি প্লাস ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। এখান থেকে তোমার পরীক্ষায় ইজিলি 10 বা 12 মার্ক এসে থাকে। সো তুমি যদি চ্যাপ্টারটা যদি ভালো মতো পারো তাহলে তুমি পরীক্ষায় 10 বা 12 মার্ক পেয়ে যাচ্ছ। 75-এর মধ্যে কিন্তু 10 বা 12 মার্ক পাওয়াটা কিন্তু তোমার জন্য কিন্তু অনেক সহজ হয়ে যাচ্ছে এই চ্যাপ্টারটা যদি তুমি পারো আর কি। আর এই চ্যাপ্টার থেকে ম্যাক্সিমাম বোর্ডে কোয়েশন এসে থাকে। সো সেই হিসাবেও এটা ওভারঅল ইম্পর্টেন্ট বলা যায়। আর এখানের মধ্যে হলো তোমার অল্প কিছু টপিক আছে, বেশি কিছু টপিকস নেই, জাস্ট হলো 2টা বা 3টার মতো কি আছে, 3টা বা 4টা ইম্পর্টেন্ট টপিক আছে। সো এগুলো যদি পারো তাহলে তুমি পরীক্ষায় ইজিলি ভালো মতো আনসার করে আসতে পারবা। সো ওভারঅল বলতে গেলে চ্যাপ্টারটার ইম্পর্টেন্সের শেষ নাই। সো আমরা আর বেশি কথা না বলে চ্যাপ্টারটা শুরু করি। সো এই চ্যাপ্টারের মধ্যে আমরা জেনারেলি 3টা টপিক দেখতে পাই: কোষ বিভাজন ও তার প্রকারভেদ, মাইটোসিসের পর্যায়সমূহ, এরপর আসা হলো তোমার মিওসিস। ঠিক আছে। সো আজকের ক্লাসে আমরা জাস্ট এই 2টা টপিক কভার করার ট্রাই করব, দেখি আমি কতটুকু শেষ করতে পারি। যদি 2টা টপিক কভার করতে পারি তোমরা নেক্সট ক্লাস আমি আপলোড দিয়ে দিব, তোমরা ওগুলো দেখে নিও। সো শুরু করি আমরা। সো প্রথমে আমরা একটু দেখি কোষ বিভাজন কি, কেন, কিভাবে কোষ বিভাজনটা এটা কেন ইম্পর্টেন্ট, এগুলো নিয়ে আমরা একটু আলোচনা করার ট্রাই করি। সো প্রথমে আমরা দেখব কোষ বিভাজন কি। সো কোষ বিভাজনটা কি সেটা যদি আমরা একটু দেখি, কোষ বিভাজন হলো সেই প্রক্রিয়া যার মাধ্যমে একটি মাতৃকোষ থেকে 2টি বা 4টি নতুন কোষ সৃষ্টি হয়। তাইলে এটা হলো এমন একটা প্রক্রিয়া যেখান থেকে 1 থেকে 2টি, 2টি থেকে 4টি কোষ সৃষ্টি হয় বা বিভাজিত হয়, অনেকগুলো কি হয়, কোষের সৃষ্টি হয়। আর কোষ মানেটা কি সেটা হলো তোমরা তোমাদের সেকেন্ড চ্যাপ্টারের মধ্যে, বায়োলজি সেকেন্ড চ্যাপ্টারের মধ্যে বিস্তারিত আছে। বৈষম্যবেদ্য পর্দা দ্বারা আবৃত জীবজ ক্রিয়াকলাপের একক যা অন্য কোনো সজীব মাধ্যম ছাড়া নিজেদের প্রতিরূপ সৃষ্টি করতে পারে, সেটা হলো তোমাদের কোষের সংজ্ঞা। এরপর হলো বিভাজন মানে কি। বিভাজন মানে হলো সেই সেল বা কোষ, এটা যে বিভাজন হয় সেটাকে কোষ বিভাজন বলে। ঠিক আছে। সো আশা করি কোষ বিভাজনটা কি মোটামুটি তুমি বুঝতে পারছো, কোষ কি আর বিভাজনটা কি। সো আর হলো এখানে জীবের বৃদ্ধি, ক্ষয়পূরণ এবং এই লাইনটা একটু দেখিও তোমরা। জীবের বৃদ্ধি, ক্ষয়পূরণ এবং পূর্ণবীকরণের জন্য, প্রজননের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কোষ বিভাজন। কোষ বিভাজন কেন গুরুত্বপূর্ণ এগুলো নিয়ে আমরা আরো সামনে ডিটেল জানবো। সো আপাতত তুমি এতটুকু বুঝো যে কোষ বিভাজনটা কি, আশা করি তুমি বুঝতে পারছো। ঠিক আছে। আর আমাদের দেহ পুরাটাই তো ভাই সেল দিয়ে গঠিত। সো এই সেলগুলা যদি বিভাজিত না হয় তোমার তো বৃদ্ধি হবে না। সো এটা হলো সহজভাবে যদি তুমি কোষ বিভাজন বুঝতে চাও এটা আর কি। ঠিক আছে। এরপর হলো কেন কোষ বিভাজন হয়। প্রথমত হলো বৃদ্ধি এবং বিকাশের জন্য। এরপর হলো ক্ষতিগ্রস্ত কোষ প্রতিস্থাপনের জন্য। এরপর হলো প্রজননের মাধ্যমে নতুন জীব সৃষ্টির জন্য। তো এগুলো একটু তোমরা পড়ে নিও, আমি তোমাদেরকে স্লাইডটা দিয়ে দিব, অথবা তোমরা এখান থেকে একটু পড়ে নিও। দেখো যে বহুকোষী জীবের শরীর গঠন বা বৃদ্ধির জন্য কোষের সংখ্যা বৃদ্ধি অপরিহার্য। একটি একক কোষ থেকে কিংবা একটি পূর্ণাঙ্গ জীব তৈরি হয়, তার মূল ভিত্তি হলো কোষ বিভাজন। তাহলে একটি কোষ থেকে আরেকটা নতুন কোষ তৈরির মূল ভিত্তি হলো কি, এই কোষ বিভাজন। ঠিক আছে। তাহলে কোষ বিভাজন যদি না হইতো তাইলে একটা কোষ থেকে আরেকটা নতুন কোষ কি হইতো না, সৃষ্টি হইতো না। ঠিক আছে। এরপর হলো ক্ষতিগ্রস্ত কোনো প্রতিস্থাপনের জন্য। যখন তোমরা কোনো তোমার হাতে যখন কেটে যায় বা বিভিন্ন কোষ যখন ক্ষতিগ্রস্ত হয়, তখন এই কোষ বিভাজনের মাধ্যমে কিন্তু এটা কি হয়, আবার প্রতিস্থাপিত হয় বা নতুনভাবে সৃষ্টি হওয়ার ফলে সবকিছু সঠিকভাবে চলে। সো সেদিক দিয়ে এটার অনেক বেশি ইম্পর্টেন্স আছে। এরপর হলো প্রজননের মাধ্যমে নতুন জীব সৃষ্টি। প্রজনন প্রক্রিয়া নতুন জীব সৃষ্টির জন্য বিশেষ কোষ বিভাজন বা মিওসিস ঘটে, যা গ্যামেট, শুক্রাণু, ডিম্বাণু ইত্যাদি সৃষ্টির মাধ্যমে কি হয়, প্রজনন ক্ষমতাটা বজায় রাখে বা যে প্রক্রিয়াটা আছে সেটা বজায় থাকে আর কি। সো কোষ বিভাজনের ইম্পর্টেন্স হলো এগুলা মেইনলি। ঠিক আছে। তো আশা করি তুমি বুঝতে পারছো। এখন আমরা নেক্সটে যাই। কোষ বিভাজনের প্রধান ধাপসমূহ। কোষ বিভাজনকে প্রধানত হলো তোমার 3টা ধাপে ভাগ করা হচ্ছে। একটা হলো অ্যামাইটোসিস, আরেকটা হলো মাইটোসিস, আরেকটা হলো মিওসিস। অ্যামাইটোসিস নিয়ে তোমাদের বইয়ে তেমন কোনো আলোচনা নেই, বাট হলো মাইটোসিস আর মিওসিস নিয়ে তোমাদের বইয়ে ভালোই আলোচনা আছে। আর হলো এই 2টা কিন্তু তোমার পরীক্ষার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। মাইটোসিসের মধ্যে এখানে 5টা কি আছে, ধাপ আছে। সো এগুলো থেকে পরীক্ষা হলো অনেক কোয়েশ্চেন এসে থাকে। এরপর হলো মিওসিস বিভাজন থেকে এসে থাকে। সো এগুলো নিয়ে আমরা বিস্তারিত জানবো। সো শুরু করি। প্রথমে আমরা মাইটোসিস বা সরল বিভাজন বা এটা সামিক্রমিক বিভাজনও বলা হয়ে থাকে। এটা যদিও তোমাদের বইয়ে পুরাতন বইটাতে আছে, বর্তমান বইয়ে হয়তো বা নেই। সো অ্যামাইটোসিস হলো কোষ বিভাজনের সবচেয়ে সহজ এবং দ্রুত প্রক্রিয়া।
তাহলে এটা কি সবচেয়ে সহজ এবং দ্রুত প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম কোনো জটিল ধাপ ছাড়া সরাসরি বিভাজিত হয়। আচ্ছা, এখানে নিউক্লিয়াস আর সাইটোপ্লাজম কোনো কি দ্বারা জটিল ধাপ ছাড়া সরাসরি বিভাজিত হয়ে যাচ্ছে বলে এটাকে কি বলা হচ্ছে, সবচেয়ে সহজ সরল বিভাজন বলা হচ্ছে। এই ধরনের বিভাজন সাধারণত ব্যাকটেরিয়া, নীলাভ, সবুজ শৈবাল এবং কিছু এককোষী ইউক্যারিওটিক জীবের ক্ষেত্রে দেখা যায়। তাহলে এটা কাদের ক্ষেত্রে দেখা যায়? ব্যাকটেরিয়ার ক্ষেত্রে, নীলাভ, সবুজ শৈবাল এবং কিছু এককোষী ইউক্যারিওটিক জীবের ক্ষেত্রে দেখা যায়। সো এটা এমসিকিউ যদি ইম্পর্টেন্ট তোমার পরীক্ষার হলে এমসিকিউ দিয়ে দিতে পারে। সো এটা একটু তোমরা মাথায় রাখবা। তো আশা করি মাইটোসিস বিভাজনটা বুঝাইতে পারছে, আর তোমরা এতটুকু মনে রাখলে হবে। এখানে অত বেশি কিছু জানার দরকার নেই, যেহেতু তোমাদের বই নেই। তারপরে যদি জানতে চাও তাহলে আমাকে কমেন্টে জানিও যে ভাই আমি মাইটোসিস নিয়ে জানতে ইন্টারেস্টেড, আপনি এটা নিয়ে ভিডিও দিতে পারেন, ঠিক আছে। সো এখানে আমরা একটু দেখি মাইটোসিস কোষ বিভাজনটা সম্পর্কে। এটা মোস্ট ইম্পর্টেন্ট, শুরুতেই বলছি এখনও বলতেছি, এটা তোমার এসএসসি বলি বা এসিসি বলি, দুই জায়গায় ভালো ইম্পর্টেন্ট। তোমরা যদি এখান থেকে শিখে যাও তাহলে তোমরা এসিসিতে ভালো একটা ফেসিলিটি পাবা বা ভালো একটা সুযোগ পাবা আর কি। তোমার থেকে অনেক আবার নতুনভাবে পড়তে হবে না, ঠিক আছে। সো শুরু করি আমরা। মাইটোসিস এটা হলো কি দেহকোষের বিভাজন। সো মাইটোসিস হলো সেই প্রক্রিয়া যেখানে একটি মাতৃকোষ বিভক্ত হয়ে দুইটি অভিন্ন কোষ কি করে তৈরি করে। তাহলে একটি মাতৃকোষ বিভক্ত হয়ে কয়টি কোষ তৈরি করতে? দুইটি অভিন্ন কন্যা কোষ তৈরি করতেছে। অভিন্ন মানে হলো মাতৃকোষ যদি 2n হয় তাহলে কন্যা কোষও কি হবে? 2n হবে, মানে অভিন্ন, চেঞ্জ মানে কমতেছে না আর কি, বিভাজন সমানভাবে বিভাজন হচ্ছে। এই প্রক্রিয়ায় ক্রোমোজোম সংখ্যা অপরিবর্তিত থাকে, অর্থাৎ মাতৃকোষে ডিপ্লয়েড 2n হলে কন্যা কোষগুলো 2n হয়, ঠিক আছে। যেটা আমি বলছি। তাহলে এটা কেন ইম্পর্টেন্ট? বৃদ্ধির ক্ষেত্রে, ক্ষতিপূরণ বা মেরামতের ক্ষেত্রে, ওজন ও প্রজননের ক্ষেত্রে। ওজন ও প্রজননের ক্ষেত্রে এটা ভাই ইম্পর্টেন্ট, এটা একটু তোমরা মাথায় রাখবে। ওজন ও প্রজননের ক্ষেত্রে এটা এমসিকিউতে দিতে পারে। আমি এখানে যে কথাগুলো বলতেছি এমসিকিউতে দিতে পারে, ওইগুলো একটু তোমরা মাথায় রাখি, ওগুলো এমসিকিউতে দেখবে তোমরা পেয়ে গেছো আর কি পরীক্ষার হলে। সো মাইটোসিসের ধাপসমূহ। মাইটোসিসের প্রধানত হলো 7টা ধাপ, যদিও তোমাদের বইয়ে আছে 5টা। সো তোমরা 5টাই লিখবা আর কি। এখানে হলো তোমার প্রোপেস, মেটাফেসটা বাদ দিছে, ডিরেক্টলি মেটাফেসে চলে গেছে আর কি। সো 7টা ধাপগুলো কি কি? প্রোপেস, মেটাফেস, অ্যানাফেস, টেলোফেস। মেটাফেস আছে, এটা তোমরা অবশ্যই শিখবা আর কি। তোমাদের বই যেরকম আছে ওরকমই পড়বা আর কি, ঠিক আছে। আমি জাস্ট বললাম, আমি বলে দিচ্ছি সামনে। সো মাইটোসিসের 5টা ধাপ, তোমরা 5টা ধাপে এমসিকিউর ক্ষেত্রে যদি দেয় মাইটোসিসের কয়টা ধাপ, তোমরা 5টা ধাপেই বলবা। আর এই 5টা ধাপ একটু তোমরা মুখস্থ রাখবা, এগুলা তোমাদের জন্য তোমাদের জানা ফরজ আর কি। ইভেন তোমরা যখন গ বা গ সিকিউ শুরু করবা তখন তোমাদের শুরু করতে হবে যে আমরা জেনারেলি মাইটোসিসের 5টি ধাপ, তার মধ্যে 2টি ধাপ হলো প্রোপেস বা প্রোমেটাফেস বা মেটাফেস বা অ্যানাফেস। এভাবে তুমি সিকিউগুলো স্টার্ট করবা আর কি, ঠিক আছে। সো সিকিউ লেখার জন্য কিন্তু তোমার এই জিনিসগুলো মুখস্থ থাকতে হবে। ওকে, এরপর হলো আমরা দেখি স্টেপ বাই স্টেপ। প্রথমত আমাদের ফার্স্ট স্টেপটা কি? প্রোপেস। সো প্রোপেসে কী কী করে সেটা একটু দেখি। ক্রোমোজোমগুলো দৃশ্যমান থাকে। তাহলে ক্রোমোজোম কি? এটা তোমরা সেকেন্ড অধ্যায়ে জেনে আসছো, আমি বলতেছি না আর। দৃশ্যমান থাকে, দৃশ্যমান মানে দেখা যায়। প্রতিটি ক্রোমোজোম 2টি ক্রোমাটিডে বিভক্ত থাকে। আচ্ছা, যে ক্রোমোজোমগুলো আছে এরকম ওগুলা কী থাকে? 2টি ক্রোমাটিডে বিভক্ত থাকে। 2টি ক্রোমাটিড বলতে এই যে এরকম, এটা হলো তোমাদের এখানে আছে, এই যে 2টি ক্রোমাটিডে বিভক্ত থাকে, ঠিক আছে। এরপর হলো নিউক্লিয়াসের মেমব্রেন ধীরে ধীরে অদৃশ্য হতে থাকে। নিউক্লিয়াসের মেমব্রেন বলতে এই যে এটা হলো নিউক্লিয়াস, ঠিক আছে। এই যে এখানে তো অনেক কিছু আছে, এই যে উপরে যেটা আছে এটা হলো নিউক্লিয়ার মেমব্রেন আর কি। এই নিউক্লিয়ার মেমব্রেনটা কি হয়? ধীরে ধীরে অদৃশ্য হতে থাকে, মানে বিলুপ্ত হয়ে যায়। এরপর হলো স্পিন্ডল ফাইবার গঠন শুরু হয়। স্পিন্ডল ফাইবার বলতে, স্পিন্ডল ফাইবার এর পরের তোমার স্লাইডে আমি বলতেছি স্পিন্ডল ফাইবারটা কি, ওখানে আমি দেখা দিচ্ছি। তাহলে আশা করি তুমি প্রোপেসের ধাপগুলো বুঝতে পারছো। তুমি পরীক্ষায় এগুলো নিজের মতো করে আরও সহজ ভাষায় লিখতে পারো, বাট হলো তুমি বাট তুমি যেই করো না কেন মেইন টপিকটা ঠিক রেখে তুমি কি করবা? পরীক্ষার হলে লিখবা আর কি, বা মূল থিমটা, মূল কথাটা লিখলেই হয়ে গেল। তোমার থেকে আরগুলো নিজের ভাষায় তুমি লিখলে বায়োলজিতে মার্ক পাবা। আর সাথে তোমার এই চিত্রগুলো একটু তোমার কি করতে হবে? ভালো মতো আঁকতে জানতে হবে। এগুলো যদি তুমি আঁকতে জানো তাহলে তুমি ভালো করতে পারবা বা ভালো একটা মার্ক এনশিওর করতে পারবা। আর সাথে হলো তোমাদের এখানে একটা বিষয় মাথায় রাখতে হবে, সেটা হলো এখানে যে চিহ্নিত করছে এই নামগুলো একটু তোমরা জেনে নিবা বা মুখস্থ করে নিবা। এগুলো যদি না জানো তাহলে তুমি চিত্রতে যদি এগুলো চিহ্নিত করতে না পারো ভালো মতো, তাহলে তোমার মার্কটা কমে যাবে। সো মার্ক বাড়ার জন্য তোমার চিত্র প্লাস হলো বর্ণনা করতে জানতে হবে ভালো মতো। তাহলে আমরা আশা করি প্রোপেসটা বুঝাইতে পারছি। এরপর হলো ভাইয়া প্রোমেটাফেস, যেটা হলো তোমাদের সেকেন্ড স্টেপ মাইটোসিসের। সো এখানে আমরা কী কী দেখতে পাই? এখানে দেখতে পাই হলো আমরা নিউক্লিয়ার এনভেলপ
সম্পূর্ণভাবে ভেঙে যায়। এই যে যেটা নিউক্লিয়ার এনভেলপ বা আস্তরণ আছে এটা কি হয়ে যায়, সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায়। তাহলে আমরা প্রথম পয়েন্টটা বুঝতে পারছি। এরপর হলো স্পিন্ডল ফাইবার ক্রোমোজোমের কাইনেটোকোরে যুক্ত হয়। তাহলে স্পিন্ডল ফাইবার ক্রোমোজোমের কাইনেটোকোরে যুক্ত হয়। এটা এই ওয়ার্ডটা তোমাদের বইয়ের মধ্যে নেই, কিন্তু এটা যদি তোমরা পরীক্ষা হলে লিখতে পারো তাইলে দেখবা যে তোমাদের স্যাররা তোমাকে একটু মার্ক বাড়াইও দিতে পারে অনেক সময়। আর হলো কাইনেটোকোর মানে হলো সেন্ট্রোমিয়ারের উপর ছোট প্রোটিনের গঠন। আচ্ছা, আমরা ক্রোমাটিডগুলোকে এভাবে দেখতে পাই না, তো এটা হলো সেন্ট্রোমিয়ার, ঠিক আছে। এই যে মাঝখানে এটা আমি বলতে, এটা হলো সেন্ট্রোমিয়ার। এই সেন্ট্রোমিয়ারের উপর ছোট প্রোটিনের গঠন, ছোট একটা প্রোটিনের, এখানে ছোট একটা কি প্রোটিনের গঠন, যেটা হলো তোমার এই যে স্পিন্ডল যন্ত্র যেগুলো আছে এখানের মধ্যে, স্পিন্ডল যন্ত্র যেগুলো আছে এগুলোর মধ্যে চলাচল করতে কি করে, সহায়তা করে। মানে এটা হলো তোমার হাতলের মতো আর কি, সরি হাতল। সো তোমরা এই ওয়ার্ডটা চাইলে তোমরা লিখতে পারো, যদি কঠিন লাগে তাহলে তুমি নিজের মতো করে সহজভাবে লিখতে পারো। সো আশা করি আমি বুঝাইতে পারছি কাইনেটোকোর কোনটা। এরপর হলো ক্রোমোজোমের কোষের মাঝামাঝি ইকুয়েটোরিয়াল প্ল্যানের দিকে কি থাকে, সরে আসতে শুরু করে। আচ্ছা, ইকুয়েটোরিয়াল প্ল্যান বলতে এই যে ক্রোমোজোমগুলো থাকে এদের সাজানো থাকে, এই যে যেগুলো আছে স্পিন্ডল যন্ত্রগুলো। সো এই যে এখানে মাঝখানে যে এসে যাচ্ছে এটাকে বলা হচ্ছে ইকুয়েটোরিয়াল প্ল্যান, মানে হলো সজ্জিত থাকার জন্য যেটা একটা প্ল্যান থাকে আর কি, সমানভাবে সব জায়গায় দেখো কি সুন্দরভাবে গুছানোভাবে সাজানো আছে। সো এটাকে বলা হচ্ছে ইকুয়েটোরিয়াল প্ল্যান, মানে মাঝখানে এসে যায় ক্রোমোজোমগুলো কোষের মাঝামাঝি এসে যায়। তাহলে প্রোমেটাফেজের হলো মেইনলি এই তিনটে স্টেপ। আর তোমরা তোমাদের বই থেকে আরও চাইলে এক্সট্রা কিছু অ্যাড করে নিতে পারো, সুন্দর মতো করে চিত্র এঁকে নিজের মতো করে গুছিয়ে লিখে দিবা আর কি। সো এভাবেই তোমরা প্রোমেটাফেজটা সম্পন্ন করতে পারো। আশা করি আমি বুঝাইতে পারছি তোমাদেরকে। এরপর আসে হলো তোমার মেটাফেজ। মেটাফেজের ক্ষেত্রে আমরা কি দেখি, মেটাফেজের ক্ষেত্রে ক্রোমোজোমের কোষগুলো ইকুয়েটর বা মধ্যরেখায় সারিবদ্ধ থাকে। এই যে এটা হলো মধ্যরেখা, ইকুয়েটর বা মধ্যরেখার মধ্যে সারিবদ্ধ থাকে। আচ্ছা আমি একটু জুম করি, হ্যাঁ এই যে ইকুয়েটর বা মধ্যরেখার মধ্যে কি থাকে, সারিবদ্ধ থাকে, এই যে এটা, ঠিক আছে। এরপর হলো প্রতিটি ক্রোমোজোম স্পিন্ডল ফাইবার দ্বারা ধরে রাখা হয়। স্পিন্ডল ফাইবার, এই যে যেগুলো বলছি স্পিন্ডল ফাইবার, এখানের মধ্যে কি থাকে, ক্রোমোজোমগুলো ধরে থাকে। এই যে দেখো ক্রোমোজোমগুলো ধরে আছে, ঠিক আছে, এই যে স্পিন্ডল ফাইবারগুলোর মধ্যে ক্রোমোজোমগুলো আটকে আছে। এই ধাপে ক্রোমোজোম সবচেয়ে স্পষ্ট দেখা যায়। সবচেয়ে কি দেখা যায়, স্পষ্ট দেখা যায় কোন ধাপে, তোমার হলো মেটাফেসে। সো এটু এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। এরপর স্পিন্ডল ফাইবার ধরে রাখে, একটু ইম্পর্টেন্ট, সেগুলো একটু তোমরা এমসিকিউর জন্য পড়ে নিবা। আর সাথে তোমাদের বইয়ের রিডিংটা একটু পড়ে নিবা। রিডিংয়ের মধ্যে আরও এক্সট্রা কিছু ইনফো থাকতে পারে, ওগুলো একটু তোমরা জেনে নিবে, আর না হলে তুমি এমসিকিউতে ভালো করতে পারবে না। সো আশা করি ম্যাটাফেসটা তোমাদেরকে বুঝাইতে পারছি। আর এখানে আমি যে কথাগুলো লিখছি বাংলা, তোমরা এগুলো একটু নিজের মতো করে লিখে দিলে হয়ে যাবে ভাই। এগুলো নিয়ে এত বেশি প্যারা খেতে হবে না, হুবহু লিখতে হবে ওইরকম কোনো ম্যান্ডেটরি না, ঠিক আছে। তুমি নিজের মতো করে লিখে দিলে হয়ে গেল। বাট হলো মূল বিষয়টা ঠিক রাখবে আর কি, এটা বারবার বলতেছি আমি। এরপর হলো ভাইয়া অ্যানাফেস। অ্যানাফেসের ক্ষেত্রে কী হয়, সেন্ট্রোমিয়ারগুলো বিভক্ত হয়। এই যে আমরা ক্রোমোজোমগুলো এতক্ষণ ধরে যেভাবে আটকে ছিল, এভাবে দুইভাবে ছিল না, সো এখানের মধ্যে যেটা আছে এটাকে বলা হয় তোমার সেন্ট্রোমিয়ার। সেন্ট্রোমিয়ারগুলো কী হয়ে যায়, বিভক্ত হয়ে যায়। বিভক্ত হয়ে কীভাবে হয়ে যাচ্ছে, বিভক্ত হয়ে এরকম হয়ে যাচ্ছে। এরপর হলো প্রতিটি কুমারিটা আলাদা হয় বিপরীত মেরুর দিকে টানা হয়, বিপরীত মেরুর দিকে। যে দেখো তুমি এই যে সেন্ট্রোমিয়ারটা ভেঙে গেছে, সেন্টিমিটারটা ভেঙে গেছে, এরপর বিপরীতমুখী হয়ে গেছে, মানে এরা উভয়ের দিকে তাকিয়ে আছে আর কি। বিষয়টা ওরকমই দেখাচ্ছে, তুমি এখানে দেখো, ঠিক আছে। এরপর হলো তোমার এভাবে দুইটি সমান সেট ক্রোমোজোম তৈরি হয়। এভাবে দুইটি সমান সেট ক্রোমোজোম তৈরি হয়, যে দুইটি সমান সেট ক্রোমোজোম তৈরি হয়। এই যে তোমরা এখানে চিত্রটা একটু দেখলে বুঝতে পারবা। তাহলে অপাত্য ক্রোমোজোম এগুলা। তারপর লুপ্তপ্রায় স্পিন্ডল তন্তু কী হয়েছে এখানে, লুপ্ত প্রায়, আচ্ছা লুপ্ত মানে শেষ হয়ে যাচ্ছে আর কি, বিধ্বস্ত হয়ে গেছে। আর এগুলো হলো মেরুমুখী হয়ে যায়, আর একজন অপরজনের দিকে কী করে তাকিয়ে থাকে। সো আশা করি বুঝাইতে পারছি অ্যানাফেসটা। এরপর হবে টেলোফেজ, এটা ইম্পর্ট্যান্ট। টেলোফেজের ক্ষেত্রে আমরা কি দেখি, ক্রোমোজোমগুলো আবার পাতলা হয়ে ক্রোমাটিনের রূপ নেয়। তাহলে ক্রোমোজোমগুলো কি হয়, পাতলা হয়ে কিছু রূপ নেয়, ক্রোমাটিনের রূপ নেয়। তাহলে এটা কোন ধাপে, টেলোফেসে। সো এটা এমসিকিউতে আসতে পারে, ঠিক আছে। এরপর হলো প্রতিটি মেরুতে নিউক্লিয়ার মেমব্রেন তৈরি হয়। প্রতিটি মেরুতে কী তৈরি হয়, নিউক্লিয়ার মেমব্রেন তৈরি হয়। নিউক্লিয়ার মেমব্রেন বলতে নিউক্লিয়ার এনভেলপ যেটা আছে উপরে সেটা, এই যে নিউক্লিয়ার মেমব্রেন তৈরি হয়। দেখো এই যে নিউক্লিয়ার হ্যাঁ এই যে নিউক্লিয়ার মেমব্রেন, প্রতিটি মেরুতে আবার কী হয়, নিউক্লিয়ার মেমব্রেন তৈরি। স্পিন্ডল ফাইবার ভেঙে যায়। স্পিন্ডল ফাইবার যেগুলো বলছি এগুলো কী হয়ে যায়, ভেঙে যায়, মানে এগুলো ধ্বংস হয়ে যায় আর কি। এই যে স্পিন্ডল ফাইবারগুলো কী হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে, ঠিক আছে। সো স্পিন্ডল ফাইবারগুলো ধ্বংস হয়ে মানে দুইটা নিউক্লিয়াস রূপান্তর হয়ে যায় আর কি। কোষে দুইটা নিউক্লিয়াস দেখা যায়, মানে আলটিমেটলি হলো কোষে এই যে দুইটা নিউক্লিয়াস দেখা যাচ্ছে, ঠিক আছে। মানে সব কিছু এতক্ষণ ধরে যেগুলো তৈরি হয়েছে সেগুলো সব ধ্বংস হয়ে গেছে, আলটিমেটলি দুইটা নিউক্লিয়াসে পরিণত হয়েছে। মানে এটা হলো একটা প্রক্রিয়া আর কি। প্রক্রিয়াগুলো শেষ পর্যায়ে গিয়ে দেখা যায় আলটিমেটলি কী হয়ে যাচ্ছে, দুইটা নিউক্লিয়াস তৈরি হয়ে যাচ্ছে। সেটা হলো আমরা দেখতে পাবো হলো সাইটোকাইনেসিস, যেটা নিয়ে তোমাদের বই অত বেশি আলোচনা নেই, তোমরা জাস্ট সেটা মনে রাখো। তাহলে আমরা টেলোফেজে দেখছি দুইটা নিউক্লিয়াসে পরিণত হওয়ার পর্যায়ে আছে, এবং সেটা সাইটোকাইনেসিসে গিয়ে
আলাদাভাবে ডাইরেক্টলি কি হয়ে যায়, রূপান্তর হয়ে যায়। সেটা হলো তোমার মূলত সাইটোকাইনেসিস। এখানে সাইটোপ্লাজম বিভক্ত হয়ে যায়। সো তোমরা এতটুকু মনে রাখবা। সাইটোকাইনেসিস নিয়ে তোমাদের বই বিস্তারিত আলোচনা নেই, তাই আমি ওগুলা নিয়ে ডিটেলস কথাবার্তা বলতে চাচ্ছি না আর কি। সো যতটুকু আছে ততটুকু তোমরা জানো এবং পরীক্ষায় ভালো মতো অ্যাপ্লাই করো, এতে আমাদের হলো। বাট তুমি যদি আরও বেশি জানতে ইন্টারেস্টেড হয়ে থাকো তাহলে ভাইয়া তুমি অন্য বিভিন্ন সোর্স থেকে তুমি জেনে নিও, অথবা তুমি আমাকে কমেন্টে জানিও যে ভাই আমি ইন্টারেস্টেড, তাইলে আমি ওগুলো নিয়ে দরকার হলে আলাদাভাবে ভিডিও দিব। বুঝতে পারছো? সো আশা করি তোমাদেরকে বুঝাতে পারছি সাইটোকাইনেসিসটা কি। এরপর হলো মাইটোসিসের পুরা পর্যায় প্রক্রিয়াটা যদি আমরা একটু দেখি, এটা হলো দেখো, প্রথম হলো কি আসতেছে, প্রোফেস, ঠিক আছে। এরপর হলো মেটাফেস, অ্যানাফেস, টেলোফেস। এরপর এটা হলো তোমার সাইটোকাইনেসিস, এই যে দুইটা নিউক্লিয়াসে কি হয়ে যাচ্ছে, সাইটোকাইনেসিস নিউক্লিয়াসে বিভাজিত হয়ে যাচ্ছে। এরপর হলো ইন্টারফেস। ইন্টারফেস মানে হলো প্রস্তুতিমূলক সময়, একটু প্রস্তুতি নিয়ে তারা আবার পুনরায় প্রক্রিয়াটা শুরু করে, এভাবে চলমান প্রক্রিয়াটা ঘটতে থাকে। বুঝতে পারছো? এরপর হলো ভাইয়া মাইটোসিসের গুরুত্ব বৃদ্ধির ক্ষেত্রে, টিস্যু মেরামতের ক্ষেত্রে, বৃদ্ধির ক্ষেত্রে, টিস্যু মেরামতের ক্ষেত্রে ও যৌন প্রজননের ক্ষেত্রে। সেগুলো একটু তোমরা পড়ে নিবা। মানে মাইটোসিসের গুরুত্ব পরীক্ষায় তোমার সিকিউতে দিয়ে দিতে পারে, যদি দিয়ে দেয় তাহলে যাতে তুমি ভালো মতো আনসার করে আসতে পারো মতো আর কি। সো মাইটোসিস গুরুত্ব পড়ে নেবে। এরপর এখানে আর তোমাদের বই আরও অনেক কিস্তা কাহিনী আছে। এরপর জেনেটিক স্থিতিশীলতা, কন্যাকুশী পৃথিবীর সমান ক্রোমোজোম সংখ্যা থাকে, ফলে প্রজাতি বৈশিষ্ট্য পরিবর্তিত থাকে, ঠিক আছে। তো জেনেটিক স্থিতিশীলতা এটাও ইম্পর্টেন্ট। এরপর হলো রোগ প্রতিরোধ, শরীরের সাথে রক্তকণিকা WBC উৎপাদন, মাইটোসিস ও বা এটা অনেক ইম্পর্টেন্ট এমসিকিউটা, ঠিক আছে। এটা একটু তোমরা মাথায় রাখবা, সংক্রমণ রোগের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। সো মাইটোসিসের গুরুত্বটাও তোমরা একটু মুখস্থ করে নিবা, বা আশা করি তুমি ওই যে কোষ বিভাজনটা বুঝলে মাইটোসিসের গুরুত্ব লিখে দিতে পারবা। বৃদ্ধির ক্ষেত্রে টিস্যু মূল পয়েন্টগুলো হলো এগুলা, টিস্যু মেরামত, ওই জন্য এরপর নিজের মতো করে ব্যাখ্যা দিয়ে দিবা আর কি। এরপর হলো মাইটোসিস নিয়ে তোমাদের বই এখানে অনেক কিস্তা কাহিনী লিখছে এগুলা। আর এই যে এখানে টিউমার, ক্যান্সার শব্দগুলোর সাথে আমরা সবাই পরিচিত, এগুলো পরিবর্তনে মাইটোসিস বিভাজন প্রক্রিয়া এখানে 2 থেকে 4টি। এই যে তোমরা এগুলো একটু পড়ে নিও ভাইয়া। যদি তারপর যদি তোমরা যদি আরও ডিটেলস ভিডিও চাও তাহলে ভাইয়া আমাকে কমেন্টে জানিও, আমি ট্রাই করব তোমাদের কী করার, রিপ্লাই দেওয়ার এবং তোমাদের চাহিদা মতো ভিডিও মেক করার। সে পর্যন্ত ভালো থাকো, দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিও নিয়ে। আর কমেন্টে জানিয়ে ভিডিওটা কেমন হয়েছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।